এখন আমরা দেখব নবম ও দশম শ্রেণীর অর্থনীতির ষষ্ঠ অধ্যায়ের জাতীয় আয় ও পরিমাপ। তাহলে চলো আমরা দেখি প্রথমে কি আছে। প্রথমে আমরা জাতীয় আয় সম্পর্কে একটু ধারণা নিব। প্রথমে আছে দেখো মোট দেশজ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যাকে আমরা সংক্ষেপে বলতে পারি জিডিপি। তাহলে জিডিপির পূর্ণরূপ কি হতে পারে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে মোট দেশজ উৎপাদন বা জিডিপি কি? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন বা জিডিপি। অর্থাৎ একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে বা একটা দেশের মধ্যে যে পরিমাণ দ্রব্য আর সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টি হচ্ছে মোট দেশজ উৎপাদন। তারপরে মোট জাতীয় আয় বা গ্রস ন্যাশনাল ইনকাম বা জিএনআই। গ্রস ন্যাশনাল ইনকামের আরেকটা নাম হচ্ছে মোট জাতীয় উৎপাদন, যাকে আমরা বলতে পারি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা হতে পারে কোনো একটি নির্দিষ্ট সময়ে বা সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিএনআই অথবা মোট জাতীয় উৎপাদন। একে মোট জাতীয় উৎপাদন অথবা মোট জাতীয় আয়ও বলা হয়। তাহলে এখানে মোট জাতীয় আয় বলতে বোঝায় এখানে একটি নির্দিষ্ট সময়ে সে দেশের নাগরিক দ্বারা যে দ্রব্য সেবা উৎপাদিত হয় তাকে বলা হয় জিএনআই। নেট জাতীয় আয় বা নেট ন্যাশনাল ইনকাম, আর আরেকটা নাম হচ্ছে নেট জাতীয় উৎপাদন, নেট ন্যাশনাল প্রোডাক্ট। কোন দেশে মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অপচয় পূরণের ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নেট জাতীয় আয় বলে। তাহলে কোনো দেশে মোট জাতীয় আয় থেকে তার মূলধনে যতটুকু ব্যয় হয়েছে সে অপচয় পূরণের জন্য যে বাদ দেওয়া হয় তাকে আমরা বলবো নেট জাতীয় আয়। মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয় বলতে উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষতি হয় বা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকেই বোঝায়। এখানে আমরা মোট দেশজ উৎপাদন ও জাতীয় আয় সম্পর্কে একটু ধারণা নেব। মোট দেশজ উৎপাদনকে আমরা বলতে পারি জিডিপি প্লাস বিদেশ থেকে প্রাপ্ত দেশীয় উপকরণের আয়। অর্থাৎ আমরা দেশের বাইরে যে প্রোডাক্টগুলো বিক্রি করি সেগুলো থেকে আমরা যা আয় করি সেটা আমরা যোগ করব, আর বিয়োগ করব দেশে কর্মরত বিদেশি উপকরণের। অর্থাৎ আমাদের দেশে যারা বা যে বিদেশিরা কাজ করছে সেই উপকরণগুলো আমরা বিয়োগ করে দেব। তাহলে আমরা পাবো মোট জাতীয় আয় বা জিএনআই অথবা মোট জাতীয় উৎপাদন বা জিএনপি। এখন মোট জাতীয় আয় আর মোট জাতীয় উৎপাদন থেকে আমরা অপচয়জনিত ব্যয় যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো নেট জাতীয় আয় বা এনএনআই অথবা নেট জাতীয় উৎপাদন। আবার নেট জাতীয় আয় বা নেট জাতীয় উৎপাদন থেকে যদি আমরা পরোক্ষ কর বাদ দিই তাহলে আমরা পাই জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। তাহলে আমরা বলতে পারি যে জিডিপিতে আমরা যেসব বিদেশে যারা কাজ করে আমাদের লোকজন তাদের আয় আমরা যোগ করব, আর আমাদের দেশে যেসব বিদেশিরা কাজ করছে সেটার সঙ্গে আমরা বিয়োগ করে দেব। তাহলে আমরা পাবো মোট জাতীয় আয় বা মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় আয় আর মোট জাতীয় উৎপাদন থেকে যদি আমরা অপচয়জনিত ব্যয় মূলধনের আমরা যে ব্যয়টা দেখলাম সে অপচয়জনিত যদি ব্যয় আমরা বাদ দিই তাহলে আমরা পাই নেট জাতীয় আয় বা নেট জাতীয় উৎপাদন। এখন আমরা যদি কর বা ট্যাক্স আমরা প্রদান করি তাহলে এই নেট জাতীয় আয় থেকে যদি আমরা কর বা ট্যাক্স প্রদান করি তাহলে আমরা পাই জাতীয় আয়, যাকে আমরা বলতে পারি ন্যাশনাল ইনকাম। এটা একটু মুখস্থ করে নিও। মোট দেশজ উৎপাদন বা জিডিপি পরিমাণ পদ্ধতি উৎপাদন আয় ও ব্যয়ের পদ্ধতি নিচে দেওয়া হলো। মোট দেশজ উৎপাদন বা জিডিপি মূলত তিনটি ভাবে পরিমাপ করা যায়। এক, উৎপাদন পদ্ধতি, দুই, আয় পদ্ধতি, তিন, ব্যয় পদ্ধতি। তাহলে চলো প্রথমে আমরা উৎপাদন পদ্ধতিতে দেখি। উৎপাদন পদ্ধতি হলো শ্রম, যন্ত্র ও অন্যান্য উপকরণের সাহায্যে প্রাকৃতিক সম্পদকে ব্যবহারযোগ্য পণ্য বা সেবায় রূপান্তর করাকে বোঝায়। অর্থাৎ কোনো কিছু আমরা যদি উৎপাদন করতে চাই তার জন্য আমাদের প্রয়োজন শ্রম, যন্ত্র ও অন্যান্য উপকরণ। এগুলোকে কাজে লাগিয়ে আমরা প্রাকৃতিক সম্পদকে
ব্যবহারযোগ্য পণ্য ও সেবায় রূপান্তর করতে পারে। একে আমরা বলতে পারি উৎপাদন। বাংলাদেশের অর্থনীতিতে 15টি খাতে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশে যে অর্থনীতি আছে সেই অর্থনীতিকে 15টি খাতে বিভক্ত করা হয়েছে। পরিশেষে 15টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। আমরা যে 15টি খাত আছে আমরা পাঠের শেষে এই 15টি খাত দেখব। এরপর দেখো আয় পদ্ধতি। এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণ সমূহ থেকে প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহার মৌলিক উপকরণ যেমন ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এদের প্রাপ্ত আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অতএব আমরা মোট দেশজ উৎপাদন বলতে পারি আমরা খাজনার সাথে যোগ করব মজুরি, মজুরির সাথে যোগ করব সুদ, সুদের সাথে যোগ করব মুনাফা। আর এখানে এই চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে সমষ্টি। তাহলে এখানে দেখো সামেশন খাজনা যোগ সামেশন মজুরি যোগ সামেশন সুদ যোগ সামেশন মুনাফা। এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা হচ্ছে সামেশন বা সমষ্টি। তাহলে খাজনা, মজুরি, সুদ, মুনাফা এই সবগুলো যদি আমরা যোগ করি একসাথে তাহলে আমরা পাবো মোট দেশজ উৎপাদন। ব্যয় পদ্ধতি। এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। অর্থাৎ আমাদের সমাজে যত পরিমাণ ব্যয় হয় সেই সব কিছুর যোগফলকে বলা হয় ব্যয় পদ্ধতি। যেমন সমাজে মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অতএব আমরা ভোগের সাথে যোগ করব সরকারি ব্যয়ের সাথে যোগ করব নিট রপ্তানি। তাহলে রপ্তানি থেকে যদি আমরা আমদানি বিয়োগ করি তাহলে আমরা পাবো মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন বা y সমান c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। এখানে c দ্বারা বোঝানো হয়েছে ভোগ, i দ্বারা বিনিয়োগ, g দ্বারা সরকারি ব্যয়, x মাইনাস m এখানে হচ্ছে রপ্তানি, x মানে হচ্ছে রপ্তানি আর m মানে হচ্ছে আমদানি। যদি আমরা রপ্তানি থেকে আমদানি বিয়োগ করি তাহলে আমরা নিট রপ্তানি বের করতে পারবো। এটি হচ্ছে ব্যয় পদ্ধতি। তারপরে মাথাপিছু মোট দেশজ উৎপাদন। মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলতে জন প্রতি বার্ষিক জিডিপিকে বোঝায়। অর্থাৎ জন প্রতি বছরে কত টাকা উপার্জন করে তাকে বোঝানো হয় জিডিপি। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা মাথাপিছু জিডিপি পেতে পারি। তাহলে মাথাপিছু জিডিপি সমান সমান কোনো একটি নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি আমরা ভাগ করব ওই বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা দিয়ে, তাহলে আমরা মাথাপিছু জিডিপি পাবো। মাথাপিছু জিডিপি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের অন্যতম সূচক। বিশ্ব ব্যাংকের ধারণা অনুযায়ী এই সূচক দ্বারা দেশটি কি উন্নত হবে নাকি অনুন্নত হবে বা উন্নয়নশীল হবে তা নির্ণয় করা যায়। যদি মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরে বেশি হয় তবে বুঝতে হবে দেশটি হচ্ছে উন্নত, আর যদি তার থেকে কম হয় তাহলে বুঝতে হবে দেশটি অনুন্নত বা উন্নয়নশীল। কিন্তু বর্তমানে এভাবে না দেখে উচ্চ আয়ের দেশ বা মধ্য আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ হিসাবে এই দেখার রীতিটি চালু হয়েছে। বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় হচ্ছে 2064 মার্কিন ডলার। তাহলে আমরা এটা বলতে পারি যে জিডিপি হচ্ছে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রা মানের অন্যতম সূচক। আমরা এটা বুঝতে পারি যে কোন দেশ উন্নত নাকি উন্নয়নশীল হবে তা নির্ণয় করতে পারি। যদি মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট হারে বেশি হয় তাহলে বুঝতে হবে দেশটি উন্নত, আর যদি কম হয় তাহলে বুঝতে হবে দেশটি উন্নয়নশীল বা অনুন্নত। আবার এটাকে আমরা বলতে পারি যে উচ্চ আয়ের দেশ, মধ্য আয়ের দেশ অথবা নিম্ন আয়ের দেশ এই হিসেবে চালু হয়েছে। আর বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় হচ্ছে 2064 মার্কিন ডলার। জিডিপি নির্ধারক। মোট দেশজ উৎপাদন বা জিডিপি কত হবে তা নির্ভর করে সে দেশের ভূমি, প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন, প্রযুক্তি এসব সম্পদের পরিমাণ ও উৎপাদনশীলতার উপরে।
এজন্য এদেরকে মোট দেশজ উৎপাদনের নির্ধারকও বলা হয়। তাহলে যে আমাদের দেশে ভূমি, প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন, প্রযুক্তি যা কিছু আছে এই সব কিছুকে আমরা একত্রে মোট দেশজ উৎপাদনের নির্ধারকও বলতে পারি। প্রথমে আছে দেখো ভূমি। মোট দেশজ উৎপাদন ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। প্রাকৃতিক সম্পদ পর্যাপ্ত ব্যবহার করা সম্ভব হলে কৃষি পণ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ যেমন ভূমি থাকলে দেশজ উৎপাদনও বৃদ্ধি পাবে। ফলে ভূমি ও প্রাকৃতিক সম্পদ মোট দেশজ উৎপাদনে গুরুত্বপূর্ণ নির্ধারক। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ আর ভূমি যদি থাকে তাহলে সেটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের মোট দেশজ উৎপাদন আমরা বৃদ্ধি করতে পারি। শ্রম। কোন দেশের শ্রম মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। দক্ষ ও কর্মক্ষম শ্রম মোট দেশজ উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করে। শ্রমিকের সংখ্যা যদি বাড়ে এবং সে যদি প্রযুক্তির ব্যবহার জানে এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয় তবে মোট দেশজ উৎপাদন বৃদ্ধিতে সে সহায়তা করতে পারে। এরপর মূলধন। মূলধন মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক। আজকে উন্নত দেশগুলো মোট দেশজ উৎপাদন বৃদ্ধির মূলে মূলধন কাজ করছে। আবার অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো মূলধনের অভাবের কারণে মোট জাতীয় আয় ও মোট দেশজ উৎপাদন বৃদ্ধি করতে পারে না। সুতরাং মূলধন মোট দেশজ উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। প্রযুক্তি। প্রযুক্তির উপরে মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তি উন্নয়ন নানাভাবে হতে পারে, যেমন নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন, দক্ষতা উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। উদাহরণস্বরূপ কৃষিখাতে চিরায়ত বীজের পরিবর্তনে উচ্চ ফলনশীল বা উপসি জাতীয় বীজ ব্যবহার করে ধানের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। একইভাবে উন্নত জাতের বীজ ব্যবহার করে লাউ, কুমড়া, ঢেঁড়স ইত্যাদি সবজির উৎপাদনও বাড়ানো যায়। প্রযুক্তি মূলত উৎপাদন উপকরণের উন্নয়নশীলতা বাড়িয়ে দেয়। ফলে একই সমান উৎপাদন উপকরণ দিয়ে অধিক পরিমাণ উৎপাদনও করা সম্ভব। এটি হচ্ছে প্রযুক্তি। এরপর সচলতা বা মোবিলিটি। একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া বা অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ ছড়িয়ে নতুন প্রসারমান অর্থনৈতিক কার্যকলাপ সম্পদ ব্যবহার করার ক্ষমতার উপরে মোট দেশজ উৎপাদন নির্ভর করে। উদাহরণস্বরূপ বাংলাদেশ পাট চাষ কমিয়ে ধান, গম, ভুট্টা চাষে ভূমি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে বৃদ্ধির কথা উল্লেখ করা যায়। অর্থাৎ বাংলাদেশ যে জমিতে পাট চাষ করত সেখানে পাট চাষ কমিয়ে সে ধান, গম, ভুট্টা চাষে ভূমি উপকরণ ব্যবহার করছে। এটি হচ্ছে সচলতা। জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদি। কোন একটি নির্দিষ্ট সময়ে অর্থনীতির চূড়ান্ত পর্যায়ে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন বা জিডিপি। জিডিপি গণনার ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা নিচে দেওয়া হলো। যেমন দেখো, মূলধনী লাভ বা ক্ষতি। সময়ের পরিবর্তনে জাতীয় সম্পদ বা উৎপাদন প্রতিষ্ঠান, উপকরণ বা উৎপাদিত পণ্যের মূল্য পরিবর্তনের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। এ লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে বিবেচিত করা হয় না, কারণ সময়ের ব্যবধানে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। এছাড়া এই লাভ বা ক্ষতি শুধু কাগজে কলমে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিপিবদ্ধই করা হয়। যে প্রতিষ্ঠানের লাভ যতটুকু হয় অন্য প্রতিষ্ঠানে এর সমপরিমাণ ক্ষতিও হয়। ফলে জিডিপি গণনায় লাভ ক্ষতি প্রভাব শূন্য হয়। তাহলে আমরা বুঝতে পারছি, যদি সময় পরিবর্তনে জাতীয় আয়ের উৎপাদনের উপকরণ বা উৎপাদিত পণ্যের মূল্য আমরা পরিবর্তন করতে চাই তাহলে লাভ বা ক্ষতি হতে পারে। লাভ বা ক্ষতি দুই রকম হতে পারে। যদি কোনো একটি প্রতিষ্ঠান যদি লাভ করে তাহলে অপর একটি প্রতিষ্ঠান সমপরিমাণ ক্ষতি করবে, ফলে জিডিপি দেখাবে শূন্য। এটি হচ্ছে জিডিপির গণনা। মাধ্যমিক দ্রব্য ও সেবা। জাতীয় আয় গণনার ক্ষেত্রে শুধু চূড়ান্ত দ্রব্য ও সেবা নিয়ে বিবেচিত করা হয়, কারণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্যের ভিতরেই মাধ্যমিক পর্যায়ে দ্রব্য ও সেবা মূল্য অন্তর্ভুক্ত করা হয়। চূড়ান্ত দ্রব্যের পরে আবার মাধ্যমিক পর্যায়ে দ্রব্য বা সেবা বিবেচনা করলে জাতীয় আয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা দেখা দেবে। এজন্য মাধ্যমিক পর্যায়ে দ্রব্য ও সেবাকে জিডিপির গণনায় বিবেচনা করা হয় না, শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য ও সেবাকে বিবেচিত করা হবে।
বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য সেবা। অর্থনীতিতে এমন কিছু দ্রব্য বা সেবা আছে যেগুলো বাজারের মাধ্যমে কেনাবেচা হয় না, যেমন মা সন্তান লালন পালন করে, মহিলাদের রান্নাবান্না ইত্যাদি। সাংসারিক কাজকর্ম, গায়ক কর্তৃক যে বন্ধুদের গান শোনানো হয় ইত্যাদি হচ্ছে এগুলো কোনো পণ্যই নয়। এজন্য জিডিপি গণনায় এসব পণ্যগুলোকে সেবার অন্তর্ভুক্ত করা হয় না, এগুলো বিনামূল্যেই ব্যবহার করা হয়। অতীতে উৎপাদিত পণ্য ও লেনদেন বিবেচ্য নয়। যে বছরে জিডিপি গণনা করা হয় তার পূর্বে কোনো বছরে উৎপাদন ওই আলোচ্য বছরে মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হয় না, যেমন পুরাতন গাড়ি, পুরাতন বাড়ি বা ফ্ল্যাট ক্রয়। এসব দ্রব্য যে বছর উৎপাদিত হয়েছে ওই বছরের জিডিপির মধ্যে এসব মূল্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি পুনরায় হিসাব করলে এক বছরের আয় আরেক বছরের আয়ের মধ্যে ঢুকে যাওয়ার সমস্যা দেখা দেয়। এভাবে স্টক, বন্ড, কাগজি লেনদেন জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। তাহলে আমরা বুঝতে পারছি অতীতে যেসব দ্রব্য আমরা উৎপাদন করেছি পরবর্তীতে আমরা সেই দ্রব্য আমরা যদি লেনদেন করি তাহলে সেই লেনদেন জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। সরকারি ঋণের সুদ। সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। যুদ্ধকালীন সরকার যে ঋণ করে তা জাতীয় আয়ের উৎপাদনের ভূমিকা রাখে না। এ ঋণের বিপরীতে সুদ হস্তান্তর পাওনা হিসাবে বিবেচিত হয়, এজন্য জিডিপি থেকে বাদ দেওয়া হয়। বেআইনি কাজ। বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় জাতীয় আয় হিসেবে বিবেচনা করা হবে না। বেআইনি কার্যকলাপ বলতে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন দেশের প্রচলিত আইন বিরোধী কাজকে বোঝায়, যেমন চুরি, ঘুষের টাকা ইত্যাদি। বাংলাদেশের মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি। বাংলাদেশ জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পরিসংখ্যান ব্যুরো প্রতি বছর চলতি বাজারের মূল্য ও স্থির মূল্যের দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে জিডিপি গণনা করে থাকে। এসব হিসাব করতে গিয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করে। তাহলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করে থাকে। উৎপাদন পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন জিডিপি পরিমাপের জন্য অর্থনৈতিকভাবে 15টি প্রধান খাতে বিভক্ত করা হয়েছে। এই খাতগুলো নিচে আলোচনা করা হলো। কৃষি ও বনজ সম্পদ। কৃষি দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাত ধারাবাহিকভাবে হিসাব করা কঠিন। বাংলাদেশের জিডিপি গণনার ক্ষেত্রে এই খাতকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1. শস্য ও শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ। শস্য ও শাকসবজি এই খাত পরিমাপ করতে হলে আমাদের দরকার হবে পাইকারি বাজার এর পরিপ্রেক্ষিতে, অর্থাৎ আমরা যদি শাকসবজির বাজারকে আমরা দেশজ উৎপাদনের পরিমাপ হিসাব করতে চাই আমাদের পাইকারি বাজারের পরিপ্রেক্ষিতে হিসাব করতে হবে। আর 2020-21 সালে মোট পরিমাণ ছিল এর 1,99,631 কোটি টাকা। প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ হিসাব করা হয় এর চলতি বাজার মূল্যের প্রেক্ষিতে। প্রাণী সম্পদ পরিমাপ করা হয় চলতি বাজারের মূল্যের প্রেক্ষিতে। আর প্রাণী সম্পদের উপখাতে 2020-21 সালে মোট দেশের উৎপাদন ছিল 63,293 কোটি টাকা। বনজ সম্পদ। বন খাতে উপকরণ তথ্যের অভাবে মোট উৎপাদন এর প্রায় 3% মূল্য বাদ দিয়ে থাকে, তাকে মূল্য সংযুক্তি হিসেবে বিবেচনা করা হয়, তারপরে জিডিপি বের করা হয়। এই উপখাতে 2020-21 সালে মোট পরিমাণ ছিল বা দেশজ উৎপাদনের পরিমাণ ছিল 55,916 কোটি টাকা। মৎস্য সম্পদ। অভ্যন্তরীণ ও সামাজিক উৎস থেকে মোট মৎস্য আহরণের প্রেক্ষিতেই এর পরিমাণ হিসাব করা হয়। তাহলে অভ্যন্তরীণ ও সামাজিক উৎস থেকে মোট মৎস্যের পরিমাণ হিসাব করা হয়। আর 2020-21 সালে এর পরিমাণ ছিল বা এর থেকে প্রাপ্ত আয় ছিল 91,822 কোটি টাকা। খনিজ ও খনন। শিল্প খাতের মধ্যে খনিজ ও খননকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল এবং অন্যান্য খনিজ সম্পদ ও খনিজ বিষয়ে উৎপাদিত বাজার মূল্যের হিসাব করা হয়। এসব খাত থেকে
দেশজ উৎপাদন গণনা করে থাকে। 2020-21 সালে এর মোট আয় ছিল 59,102 কোটি টাকা। শিল্প ও ম্যানুফ্যাকচারিং। বাংলাদেশে মোট দেশজ উৎপাদন গণনার ক্ষেত্রে সকল শিল্পের উৎপাদন পণ্যের বর্তমান বাজার মূল্য হিসাব করে এর মোট দেশজ উৎপাদন বের করা হয়। 2020-21 সালে এই খাত থেকে মোট আয় করে 7,49,658 কোটি টাকা। বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ। সেবা সরবরাহ মূল্যের প্রেক্ষিতেই মোট দেশজ উৎপাদন হিসাব করা হয়। এ খাত সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও ছেড়ে দেওয়া হয়। 2020-21 সালে এ খাত থেকে আয় করে 47,877 কোটি টাকা। নির্মাণ। নির্মাণ খাত থেকে মোট দেশজ উৎপাদন আয় করে ব্যক্তি, নির্মাণ প্রতিষ্ঠান, ভোক্তা, সরকারের প্রাপ্ত তথ্য থেকে। তবে বাস্তবে এই খাত থেকে যে পরিমাণ আয় করা হয় তা তুলনামূলকভাবে অনেক কম, কারণ চলতি বাজার মূল্য সরকারের প্রদত্ত বেঁধে দেওয়া মূল্য থেকে বেশি, অথচ সরকারের বেঁধে দেওয়া মূল্যের পরিপ্রেক্ষিতে মোট দেশজ উৎপাদনের পরিমাণ হিসাব করা হয়। 2020-21 সালে এই খাত থেকে আয় করা হয় 3,19,490 কোটি টাকা। খুচরা ও পাইকারি বিপণন। এটি পণ্যের পাইকারি মূল্য হিসাব করে মোট দেশজ উৎপাদন বের করা হয় এবং 2020-21 সালে মোট দেশজ উৎপাদন থেকে আয় করে 4,97,652 কোটি টাকা। অর্থাৎ 2020-21 সালে এই পাইকারি ও খুচরা বিপণন থেকে মোট আয় করে 4,97,652 কোটি টাকা। হোটেল ও রেস্তোরাঁ। এটি মোট দেশজ উৎপাদনটি উৎপন্নের দ্রব্য ও সেবার বিক্রয়ের মূল্যের প্রেক্ষিতেই এরা হিসাব করে থাকে। তাহলে 2020-21 সালে এর পরিমাণ ছিল 39,857 কোটি টাকা। পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ। এ খাত দেশজ আয় গণনার ক্ষেত্রে একটি বড় খাত। এ খাতটি বড় অংশ হচ্ছে বেসরকারীদের হাতেই ন্যস্ত করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে। 2020-21 সালে পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ খাতে মোট আয় করে 2,94,663 কোটি টাকা। আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা। সেবা ও প্রাপ্ত মূল্যের ভিত্তিতেই হিসাব করা হয়। 2020-21 সালে এ মোট আয় করে 1,15,271 কোটি টাকা। রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা। মোট দেশজ উৎপাদনে এর হিসাব করা হয় সেবা থেকে প্রাপ্ত আয়ের পরিমাপের ভিত্তিতে। 2020-21 সালে এই রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা থেকে আয় করে 3,13,029 কোটি টাকা। লোক প্রশাসন ও প্রতিরক্ষা। এই খাত হতে প্রাপ্ত দেশজ উৎপাদনের আয়ের বিবরণ মূলত ব্যয়ের দিক থেকেই আসে। তাহলে 2020-21 সালে মোট দেশজ উৎপাদনের পরিমাণ ছিল 1,16,996 কোটি টাকা। শিক্ষা। বাংলাদেশের শিক্ষা খাতের মোট দেশজ উৎপাদনের পরিমাণ হিসাব করা হয় ব্যয়ের দিক থেকে। 2020-21 সালে মোট দেশজ উৎপাদন ছিল 95,642 কোটি টাকা। স্বাস্থ্য ও সামাজিক সেবা। স্বাস্থ্য ও সেবার খাতটি বিষয়টি ব্যয় পদ্ধতি থেকেই আসে, আর 2020-21 সালে এটি মোট আয় করেছিল 500 কোটি টাকা। কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা। এটি মোট দেশজ উৎপাদনের হিসাব বা পরিমাণ আসে ব্যয়ের দিক থেকে। তাহলে 2020-21 সালে এর মোট পরিমাণ ছিল 1,80,677 কোটি টাকা। এই ছিল অর্থনীতির ষষ্ঠ অধ্যায়, জাতীয় আয় ও এর পরিমাপ।